রাজনীতি কি কেবলই আদর্শের লড়াই, নাকি সাধারণ মানুষের আবেগ আর বিশ্বাসকে পুঁজি করে গড়ে তোলা এক সুবিশাল প্রতারণার সাম্রাজ্য? কাঁথা বালিশ হাতে নিয়ে সদরঘাটের লঞ্চ থেকে নেমে আসা যে তরুণ একদিন 3 বেলা খাবারের সংস্থান করতে হিমশিম খেত, কয়েক বছরের ব্যবধানে সে কিভাবে পরিবার নিয়ে হেলিকপ্টারে চড়ে বেড়ায়। চরের সেই জীর্ণ ভাঙা ঘর রাতারাতি রূপ নেয় বিলাসবহুল প্রাসাদে। সাধারণ এক রাজনৈতিক কর্মীর এই চোখ ধাঁধানো উত্থানের পেছনে কি কেবলই কঠোর সংগ্রাম, নাকি পর্দার আড়ালে চলছিল নিখুঁত হিসাব নিকাশের অন্য এক খেলা? পটুয়াখালীর গলাচিপা আর দশমিনা উপজেলায় নজর দিলে দেখা যাবে এক অদ্ভুত বাস্তবতা, যেখানে আইনি শাসনের চেয়েও বড় হয়ে উঠেছে এক অদৃশ্য ছায়া সাম্রাজ্য। সাধারণ মানুষ যার নাম দিয়েছে নুরুতন্ত্র। একসময় অন্যের জমিতে ধান চালের ওজন মেপে দিন পার করা একজন দিনমজুর, যিনি স্থানীয়ভাবে ইদ্রিস কয়লা নামে পরিচিত ছিলেন। তার দিনরাত্রি রাতারাতি পাল্টে যায় 2019 সালের পর থেকে। ওজন মাপার কারচুপিতে বিশেষ দক্ষ হিসেবে পরিচিত সেই বৃদ্ধ ব্যক্তি হঠাৎ করেই হয়ে ওঠেন এলাকার রাজনৈতিক নিয়ন্ত্রক। স্থানীয় প্রশাসন, ইউএনও অফিস, এসি ল্যান্ড কিংবা শিক্ষা দপ্তর, সবখানেই এখন রাজত্ব করছে সেই পরিবারটির অনুগত এক বিশেষ গোষ্ঠী। কিন্তু কিভাবে একটি সাধারণ পরিবার পুরো 2টি উপজেলার ক্ষমতা নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিল? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। পটুয়াখালীর মেঠোপথ থেকে শুরু করে ঢাকার বিলাসবহুল ফ্ল্যাট পর্যন্ত ছড়িয়ে থাকা এই নেটওয়ার্কের দিকে তাকালে একের পর এক অবিশ্বাস্য চিত্র ভেসে ওঠে। নুরুর আত্মীয় স্বজনদের দিকে নজর দিলেই বোঝা যায় ক্ষমতা এবং অর্থের সমীকরণ কতটা দ্রুত পরিবর্তন হতে পারে। একসময়ের সাধারণ পাঙ্গাস মাছ বিক্রেতা নুরুর শেলক মহিবুল্লাহ এনিম এখন এলাকায় কোটি টাকার সম্পদের মালিক। সাধারণ মাছ বিক্রি ছেড়ে সে এখন বিশাল বিশাল মাছের ঘেরের স্বত্বাধিকারী। সরকারি কর্মকর্তা, ডিসি, এসপি কিংবা ইউএনওদের টেবিলে সিনিয়র শিক্ষকদের গ্যালারিতে বসিয়ে রেখে যে সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসনিক কার্যক্রমের। শুধু তাই নয়, স্থানীয় নির্বাচনে কাউন্সিলর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এবং মিষ্টি খাওয়ার কথা বলে সাধারণ প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু গল্পটি এখানেই থেমে নেই। নুরুর এক বোন জামাই মিজান হাওলাদার, যিনি কিছুদিন আগেও ফুটপাতে ভ্যানে করে কাপড় বিক্রি করতেন, তিনি এখন এলাকায় ঘুরে বেড়ান নিজস্ব প্রাইভেট কারে। দৃশ্যমান কোনো ব্যবসা না থাকলেও গভীর রাতে তার বাড়িতে চলে লাখ লাখ টাকার লেনদেন। সরকারি বরাদ্দের তালিকা থেকে শুরু করে সকল কাজ নিয়ন্ত্রণ হয় তার ইশারায়। অন্যদিকে চায়ের দোকানে টিপসই দিয়ে দিন চালানো আরেক বোন জামাই মান্নান দেওয়ান এখন 7 তলা ভবনের কাজ শুরু করে বাস করছেন আধুনিক ফ্ল্যাটে। কোনো অনুসন্ধানী সাংবাদিক যখন এই সম্পদের উৎস খুঁজতে যান, তখন তাদের উপর নেমে আসে সশস্ত্র হামলার ভয়াবহতা। ক্যামেরার ভাঙচুর, মারধর আর মোবাইল ছিনিয়ে নেওয়ার মাধ্যমে ঢেকে রাখার চেষ্টা করা হয় এই সুবিশাল অরাজকতাকে। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন সরকারি দপ্তরগুলোতে এই প্রভাব খাটিয়ে নৈরাজ্য সৃষ্টির চিত্র সামনে আসে। দশমিনা উপজেলার সরকারি খাদ্য গুদামে নিয়োজিত সিনিয়র কর্মকর্তাদের ঘিরে ধরে মব সৃষ্টি করার মতো ঘটনা ঘটে। নিয়মনীতির তোয়াক্কা না করে দলীয় ক্যাডারকে গুদামের দায়িত্বে বসানোর জন্য চাপ সৃষ্টি করা হয়। শুধু খাদ্য গুদামই নয়, তারেক রহমানের ফ্যামিলি কার্ড প্রকল্পের নিয়োগ পরীক্ষায় ঘটানো হয় এক অভিনব জালিয়াতি। লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া সাধারণ তরুণদের তালিকা রাতারাতি উধাও হয়ে যায়। পরীক্ষায় অংশ না নেওয়া দলীয় অনুগতদের নাম বসিয়ে দেওয়া হয় সেই তালিকায়। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় বসে প্রতিমন্ত্রীর ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষের অধিকার হরণ করা শুরু হয়। কিন্তু এই সুবিশাল ক্ষমতার সাম্রাজ্য পরিচালনা করতে তো বিপুল অর্থের প্রয়োজন। এই বিপুল নগদ অর্থের যোগানদাতা কারা? পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। এখানেই উদয় হয় কয়েকজন রহস্যময় ক্যাশিয়ারের। মুন্সিগঞ্জের সিরাজদি খানের জাহিদ রহমান, একসময় মধ্যপ্রাচ্যের সাধারণ শ্রমিক হিসেবে কাজ করা এই ব্যক্তি কিভাবে হয়ে উঠলেন নুরুর পার্মানেন্ট ক্যাশিয়ার? বিকাশের কালেকশন নেটওয়ার্ক নিখুঁতভাবে পরিচালনা করে রাতারাতি তার ভাগ্যের চাকা ঘুরে যায়। 2020 সালে ঢাকার বাসা ভাড়া দিতে না পেরে গ্রামে ফিরে যাওয়া জাহিদ এখন চড়েন দামি গাড়িতে, ঘুরে বেড়ান বিদেশের বিজনেস ক্লাসে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ছায়া ব্যবহার করে কেরানীগঞ্জে ট্রেনিং সেন্টার খুলে শুরু হয় মানব পাচারের সিন্ডিকেট বাণিজ্য। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার কুখ্যাত আসামি এবং পুলিশকে কুপিয়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসী আমির কসাইকে বাঁচানোর জন্য প্রশাসনের উপর টেলিফোনে চাপ সৃষ্টির পেছনের কারিগরও এই জাহিদ। একইভাবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় মানুষের আবেগ আর অনুদানের টাকা আত্মসাৎ করে আলিশান ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন আরেক ক্যাশিয়ার শহীদুল ইসলাম ফাহিম। সামান্য এক পশু ডাক্তারের ছেলে হয়েও ফাহিমের ছোট ভাইদের কোটি টাকার মোটর বাইক, আইফোন আর 1.5 কোটি টাকার রাজকীয় বিয়ের খরচ
কোন উৎস থেকে এলো তা এলাকার মানুষকে স্তম্ভিত করে দেয়। মাদক, নারী সরবরাহ এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড যখন একটি রাজনৈতিক সংগঠনের মূল চালিকা শক্তি হয়ে ওঠে, তখন নিঃস্ব হতে থাকে সাধারণ মানুষ। দুস্থদের জন্য বরাদ্দ করা ত্রাণের চাল পর্যন্ত আত্মসাৎ করতে পিছপা হয়নি এই চক্রের স্থানীয় নেতারা। কিন্তু এত বড় অর্থনৈতিক নেটওয়ার্কের মূল অর্থ আসলো কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে প্রবাসীদের নিঃশ্বাসে আর সরল বিশ্বাসের ভেতরের গল্পে। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, তখন রাজপথের রক্তাক্ত এক তরুণকে দেখে চোখের জল ফেলেছিলেন দেশ বিদেশের কোটি মানুষ। প্রবাসীরা মনে করেছিলেন এই ছেলেই হয়তো বাংলাদেশের রাজনীতির নতুন ভবিষ্যৎ। সেই আবেগীয় সুযোগকেই কাজে লাগানো হয় অত্যন্ত চতুরতার সাথে। সূচনা হয় এক লাভজনক ডিজিটাল ভিক্ষাবৃত্তির। প্রবাসী অধিকার পরিষদের নামে প্রতি মাসে তোলা হতো কোটি কোটি টাকা। ছাত্রদের নাস্তার টাকা নেই, অফিসের এসি লাগাতে হবে, মামলা লড়তে হবে, এমন হাজারো অসংলগ্ন অজুহাতে খোলা হতো বিকাশের ফান্ড। কিন্তু সেই অনুদানের হিসাব যখনই প্রবাসীরা চাইতে গেছেন, তখনই জুটেছে অবহেলা আর প্রতারণা। ইঞ্জিনিয়ার সালাউদ্দিনের মতো অসংখ্য প্রবাসী যারা দেশের পরিবর্তনের স্বপ্নে আন্দোলনের সমর্থনে অংশ নিয়ে নিজেদের সোনার হরিণ মার্কা চাকরি হারিয়েছিলেন, জেলে গিয়েছিলেন, তারা আজ খালি হাতে দেশে ফিরে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে প্রবাসীদের রক্তে অর্জিত টাকায় নুরুর ঘরের এসি, আসবাবপত্র এবং নিজের ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠেছে। কিছুদিন আগেও যার নাস্তার টাকা ছিল না, সরকার পরিবর্তন হতেই সেই নুরু দুবাইতে গিয়ে দাবি করেন 5 স্টার হোটেলের বুকিং। আর আত্মবিশ্বাসের সাথে বলেন, টাকা পয়সার কোনো সমস্যা নেই, সব আমি বহন করতে পারবো। এই হঠাৎ বদলে যাওয়া মানসিকতা প্রবাসীদের চোখ খুলে দেয়। তারা বুঝতে পারেন পরিবর্তনের প্রতিশ্রুতির আড়ালে তারা আসলে বলির পাঠা হয়েছিলেন। আর ঠিক সেখানেই দেখা দেয় সবচেয়ে বড় প্রশ্নটি, নুরুল হক নুরু কি সত্যিই কোনোদিন গণমানুষের নেতা ছিলেন, নাকি শুরু থেকেই তিনি ছিলেন অন্য কোনো গভীর রাজনৈতিক নাটকের একটি চরিত্র? অতীতের পাতা উল্টালে দেখা যায় নুরুর রাজনৈতিক সূচনা কোনো আকস্মিক ঘটনা ছিল না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। তার পুরনো সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাগুলো এখনো সাক্ষ্য দেয় সেই পুরনো শখের। 2019 সালে ডাকসু নির্বাচনে জয়ী হওয়ার পর গণভবনে গিয়ে শেখ হাসিনাকে সালাম করা এবং মাতৃত্বের ছায়া খোঁজার সেই নাটকীয় মুহূর্ত থেকেই মূল আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল। সহযোদ্ধাদের সাধারণ বাসে পাঠালেও নুরুকে নিয়ে যাওয়া হয়েছিল বিশেষ প্রোটোকলের নিজস্ব গাড়িতে। পরবর্তী সময়ে রাজনৈতিক নেতাদের বাসায় নিয়মিত যাতায়াত এবং গোপন লেনদেনের খবর ফাঁস হতেই দূরত্ব তৈরি হয় রাজপথের প্রকৃত সহযোদ্ধাদের সাথে। মোদি বিরোধী আন্দোলন কিংবা পরবর্তী উত্তাল দিনগুলোতে হঠাৎ করেই নুরুর রহস্যজনক বিদেশ সফর এবং দুবাইয়ের সাগরে বোটে চেপে গোপন বৈঠকের খবরগুলো নতুন রহস্যের জন্ম দেয়। যে সরকার বিরোধী নেতাদের উপর লাগাতার দমনপীড়ন চালিয়েছে, সেখানে নুরুর সাথে রাজপথের আন্দোলন আর গোপন দরকষাকষির এই দ্বিমুখী খেলা আসলে কার স্বার্থে পরিচালিত হচ্ছিল? একজন রাজনীতিকের যখন নীতি ভেঙে পড়ে, তখন তার অনুসারীরা কেবল প্রতারিতই হয় না, একটি জাতির বিশ্বাসের ভিত্তি কেঁপে ওঠে। সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ আটকে গেছে স্বজনপ্রীতি, চাঁদাবাজ, মাদক আর প্রবাসীদের রক্ত পানি করা টাকা আত্মসাতের এক অন্ধকার সুড়ঙ্গে। প্রবাসে চাকরি হারানো সালাউদ্দিনের হাহাকার আর গ্রামের ভিটেমাটি হারানো নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস আজ বাতাসে ঘুরে বেড়াচ্ছে। রাজনীতির সমীকরণে কি তবে সততা শুধুই একটি মুখরোচক শব্দ, নাকি ক্ষমতার মসনদে পৌঁছানোর জন্য সাধারণ মানুষের আবেগ বিক্রি করাই এই যুগের সবচেয়ে লাভজনক ব্যবসা? এই বিশাল প্রতারণার জালে বন্দী সত্য একদিন হয়তো পুরোপুরি উন্মোচিত হবে, কিন্তু ততক্ষণে যে বিশ্বাসটুকু ধ্বংস হয়ে গেল, তার দায় কে নেবে? এই প্রশ্নটি আজ রেখে যায় সময়ের আদালতের কাছে।